যতটা প্রকাশিত ততটাই জানলে। ব্যক্তিগত কোনো কিছুই তোমার দৃষ্টিগোচর হলো না, আর কোনোদিনও হবেও না। মধ্যাহ্নে রাক্ষসে রোদ্দুর খা খা করছে। সূর্যের মেজাজ আকাশছুঁই। বাহিরে কাঠফাটা রোদের উষ্ণতা ঘরময় অনুভূত হচ্ছে। অনেকটা সময় নিয়ে গোসল করে বেরিয়েছে নবনী। পা অবধি লম্বা গোল জামার আবরণে নিজে ঢেকে রেখেছে। গোলবর্ণ দেহে খয়েরি রংটা নজরকাড়া সৌন্দর্য ছড়াচ্ছে। কৃষ্ণগুচ্ছ কেশ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। তোয়ালে দিয়ে চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল নবনী। দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করলো রূপা। তাড়া দিয়ে জিজ্ঞেস করলো, তোর হয়েছে? ভেজা তোয়ালে চেয়ারের ওপর রেখে বলল, কেন? বাইরে ভুলে গেলি? আজ তোকে দেখতে আসবে। নবনীর মনে পড়ে গেল কাল রাতের কথা। মিস্টার হানিফ তো বলেছিলেন আজ তাকে দেখতে আসার কথা। সকাল থেকে পুরোটা সময় নিজেকে ঘরের চার দেওয়ালে বন্দি করে রেখেছে বিধায় বাকি সব কিছু ভুলতে বসেছিল। নবনী আকাশ পাতাল ভাবনায় মশগুল হয়ে রইল। রূপা তার বাহু ঝাঁকিয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? কোথাও না। মা বলল তোকে এই শাড়িটা পরতে। শাড়ি কেন পরতে হবে? এই জামাতে কি সমস্যা? বেশি কথা বলিস না তো, চুপচাপ শাড়িটা পরে নে। তুই জানিস এই শাড়িটাই তোকে কতটা সুন্দর লাগবে? রেখে দে, আমি পরে নিব। ঠিক আছে, আমি যাচ্ছি। আয়। রূপা চলে যেতেই নবনী বিছানার ওপর পড়ে থাকা শাড়িটার দিকে তাকালো। এই শাড়িটা মিসেস রূপান্তির সব থেকে পছন্দের। নিজের সব থেকে পছন্দের শাড়িটা তাকে কি অবলীলায় না পরতে দিয়ে দিলেন? বিষয়টা সত্যি অবাক করলো নবনীকে। একবার আলতো করে শাড়িতে হাত বুলিয়ে আয়নার সামনে গেল। শাড়িটা গায়ে জড়িয়ে নিজেকে পরখ করলো নবনী। বেশ লাগছে তাকে। মনটা বিষিয়ে গেল। হু হু করে উঠল চঞ্চল হৃদয়। ভেতরে ভেতরে শব্দহীন কান্নার করাঘাতে হৃদয়টা ঝাঁঝরা হয়ে যাচ্ছে নবনীর। আয়নায় নিজের ক্রন্দনরত মুখটার প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। চার্জে বসানো ফোনটা এক টানে নিয়ে নিল নবনী। উদ্দেশ্য হৃদের সাথে কথা বলা। কেন তাকে এভাবে অগ্রাহ্য করছে এর কৈফিয়ত আজ চাই। কল লাগালো হৃদের নাম্বারে। রিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। এবার হৃদ কল কেটে দিচ্ছে। নবনী লাগাতার কল দিতে থাকলো। দশমবার কল করতেই বিরক্ত হয়ে কল রিসিভ করলো হৃদ। ফোনের অপর প্রান্ত থেকে বাজখাই কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পেল নবনী। কি হলো, বিরক্ত করছো কেন? তুমি আমাকে এভাবে উপেক্ষা কেন করছো? কারণ তোমাকে আমার সহ্য হচ্ছে না। কেন হয় না? তোমার প্রয়োজন ফুরিয়েছে বেলে। সত্যি কি আমার প্রয়োজন ফুরিয়েছে? হুম। সব আবার আগের মতো করে নাও না প্লিজ। আমি এভাবে আর সহ্য করতে পারছি না। জাহান্নামে যাও। আমাকে কেন কল করেছো বুঝতে পারছো না? তোমার উপস্থিতি আমি নিতে পারছি না। হৃদের এমন ব্যবহারে একটুও অবাক হলো না নবনী। তার কাছে থেকে আজকাল এমন ব্যবহারই আশা করা যায়। কণ্ঠস্বর খাদে নামিয়ে নবনী বলল, আমার অনুপস্থিতি একদিন তোমাকে কাঁদাবে, সেদিন ফিরেও তাকাবো না। রাগ তোমার জ্ঞান। দিনান্তের সৌন্দর্য আধারে তলিয়ে যাচ্ছে। বাতাবরণ উষ্ণতাহীন। নীরদ অম্বরের পশ্চিম কোণে সূর্য হেলে পড়েছে। উজ্জ্বল লালচে হলুদ বর্ণ ধারণ করেছে মেদিনী। অপরাহ্নে মেহমানদের আসার কথা ছিল। কিছু ত্রুটির জন্য সময় পিছিয়ে সাঁঝে আসার কথা হয়েছে। নবনী নিজেকে বদ্ধ ঘরের মাঝে কয়েদ করে রেখেছে। দুপুরে রূপার দিয়ে যাওয়া শাড়িটা পরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সেই যে ভার্সিটির নবীন বরণের শাড়ি পরেছিল, তাও হৃদের কথায়। এরপর কালীভদ্র শাড়ি ছুঁয়ে দেখা হয়নি নবনীর। বসার ঘর থেকে অস্পষ্ট কথার আওয়াজ ভেসে আসছে। মেহমানরা হয়তো চলে এসেছে। অজানা শঙ্কায় বুক দুরু করছে। ঘরের দুয়ারে কেউ খটখট করে কড়া নাড়ছে। নবনী বিছানা ছেড়ে গিয়ে দরজা খোলে। রূপা দাঁড়িয়েছিল। ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই নবনীকে পা থেকে মাথা অবধি পরখ করলো। এরপর লাগামহীন বলতে শুরু করে, তোকে কি সুন্দর দেখাচ্ছে নবু। আমি ছেলে হলে কবেই তোকে পটিয়ে নিতাম। আই একটু চুমু খাই। ছি, অশালীন, এসব কে শেখায় তোকে? কেন বাবু, কি হয়েছে? আই এম শিওর তোর মাথাটা পুরো গেছে, আর নয়তো বিয়ের শখ জেগেছে। বড় আব্বুকে জানাতে হবে। দেখ, তুই এত আনরোমান্টিক কেন রে?
শুধু শুধু আমার মূল্যবান সময়টা নষ্ট করলাম। এই সময়টা কোনো ছেলের উপর খাটালে নিশ্চয়ই পটে যেত। অন্য জায়গায় ট্রাই করতে পারিস। আগে জানতাম কারো উপকার করতে নেই, এখন নতুন কিছু জানলাম কারো প্রশংসাও করতে নেই। আহারে রূপসোনা বুঝি রাগ করেছে? রাগ করলে কি দিবি শুনি? চিমটি দেব। সশব্দে হেসে উঠল নবনী। চঞ্চল মেয়েদের হঠাৎ করে শান্ত হয়ে যাওয়াটা ভয়ঙ্কর ব্যাপার। এর পেছনে লুকিয়ে থাকে সহস্র আঘাত। আজ অনেকগুলো দিন পর নবনীকে হাসতে দেখছে রূপা। আবারও মজার ছলে বলে উঠল, আমার আগুন সুন্দরী নবুকে দেখিয়ে নির্ঘাত দুলাপ্রো হার্ট অ্যাটাক করবে। ধ্যাত, ধ্যাত না রে, ধ্যাত না, তোর বিয়ের ফুল ফুটলো বলে। নবনী সহসায় চিন্তিত হলো। রূপার কথায় যদি সত্যি হয়ে যায়? ধ্যাত, কী সব ভেবে যাচ্ছে? এমন কিছুই হবে না নিশ্চয়ই। কি এত ভাবছিস নবু? কিছু না, শোন না রূপ। বল, শুনছি। কয়জন এসেছে রে? প্রবণতা বাড়ছে দেখছি। কি ব্যাপার? তোর সাথে কথা বলাই বেকার। এসেছে তো মাত্র 3 জন। উড়ন্ত খবরে শুনেছি ছেলে তার বাবা মায়ের একমাত্র সন্তান, নাম প্রণয় মাহমুদ কাব্য। সবাই কাব্য বলেই ডাকে। বয়স 29, গায়ের রং তোর চাইতেও ফর্সা, আর হাইটে ভাইয়ার চাইতেও লম্বা। ছেলে কিন্তু আগুন সুন্দর, দুলাব্র হিসেবে একদম পারফেক্ট। তোর তো স্পাই হওয়ার দরকার ছিল। এই অল্প সময়ে ছেলের কুষ্টি বের করে ফেললি। শুধুমাত্র তোমার জন্য জান, তুমি জিতছো, শেষ জিতছো। কোথা থেকে কোথায় চলে যাচ্ছিস? মেহমানদের নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছেন মিসেস লাবণ্য এবং মিসেস তানিয়া। বসার ঘরে কথাবার্তা চলছে। মিসেস রূপন্তী ওনার স্বামীর পাশে বসে আছেন। মিস্টার হানিফ মির্জা বিজ্ঞ ভঙ্গিতে ছেলেকে পরখ করছেন। ছেলেকে ওনার মনে ধরেছে। এখন নবনীকে পছন্দ করলেই হলো। পড়াশোনা তো শেষ, এখন কি করার ইচ্ছা আছে? অন্যের অধীনে চাকরি করার ইচ্ছে নেই। ভাবছি বাবার ব্যবসায় হাত লাগাবো, এতে করে বাবাও একটু দুশ্চিন্তা মুক্ত হবেন। ভালোই বলেছ। মিস্টার কাউসার মাহমুদ এবার বললেন, নবনী মাকে এবার নিয়ে আসতে বলো হানিফ। ছোট বউ নবুকে নিয়ে এসো। জি বড় ভাইয়া। ব্যস্ত পায়ে মিসেস লাবণ্য মেয়ের ঘরের দিকে গেলেন। ওনার পিছু পিছু মিসেস তানিয়াও ছুটলেন। নবনী তখন বিছানায় বসেছিল, সাথে ছিল রূপা। নবনীর মাথায় শাড়ির আঁচল টেনে ঘোমটা দিলেন মিসেস লাবণ্য। গিয়েই বড়দের সালাম দিবি, যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দিবি। নবনী উত্তর দিল না। মিসেস তানিয়াও আর কিছু বললেন না। দুজনে মিলে নবনীকে নিয়ে এলেন বসার ঘরে। নবনী এক হাতে শাড়ির কচি ধরেছে, অন্য হাতে মাথায় ঘোমটা টানা শাড়ির আঁচল। মিসেস তানিয়া এবার নবনীর কানের কাছে ফিসফিসিয়ে বললেন, সালাম দে। এরপর মুখে মেকি হাসির রেখা টানলেন। তিনি দাঁড়িয়ে রইলেন নবনীর পাশে। আসসালামু আলাইকুম। মিহির শীতল করা কণ্ঠস্বরে থমকে গেল প্রণয়। অবাধ্য নয়নজোড়া স্থির হয় ঘন আঁখি পল্লবে, যা থেমে থেমে মৃদু কম্পন দিচ্ছে। চোখের সামনে স্নিগ্ধতায় ঘেরা এক মানবীকে দেখতে পাচ্ছে। গায়ের রং তার উজ্জ্বল, রোদের আলো পড়লেই যেন চিকচিক করে উঠবে। প্রণয় চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। উপস্থিত সকলের দৃষ্টি নবনীর দিকে। সবাই একত্রে তাকে পর্যবেক্ষণ করছে ভেবেই ঘাবড়ে গেল সে। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি তাকে। প্রণয়ের মা মিসেস অনন্যা স্নেহের স্বরে নবনীকে নিজের কাছে ডাকলেন। নবনী অবজ্ঞা করল না, গিয়ে বসল ভদ্রমহিলার সন্নিকটে। ছেলের জন্য শান্তশিষ্ট মেয়ে চাইছিলেন মিসেস অনন্যা। নবনীর চিবুক ছুঁয়ে হাতে চুমু খেলেন তিনি, আর বললেন, আল্লাহ, তোমার নাম কি মা? নবনীতা। এ যেন মধুর ধ্বনি। কানে নবনীতা নামটা মাদল বাজাচ্ছে। এখনও প্রণয়ের মন্ত্রমুগ্ধ দৃষ্টি নবনীর মাঝে সীমাবদ্ধ। মনে মনে একটা কথাই আওড়ালো, লাভ অ্যাট ফার্স্ট সাইট। নবনীকে ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বাদবাকি কথা বড়রা বলবেন। নীরদ অম্বরের রং পাল্টেছে। পৃথিবীর বুকে সাজ নেমেছে খুব দ্রুত। ক্লান্ত হৃদ বাড়ি ফিরেছে সবে। বসার ঘরে মেহমানদের দেখে কিঞ্চিত অবাক হলো না সে, বরঞ্চ হাসি মুখে সোফায় গিয়ে বসল। ছেলের এমন ব্যবহারে মিসেস রূপন্তী জরপরনায় অবাক হলেন। মনে মনে ভাবতে থাকলেন, সম্বন্ধ পণ্ড হবে না তো? ছেলের বাবা মিস্টার কাউসার মাহমুদ
সমস্ত কুণ্ঠাবোধ দূরে রেখে মিস্টার হানিফ মির্জাকে বললেন, তোমাদের মেয়েকে আমাদের ভারী পছন্দ হয়েছে। সবাই চাহে তো আজই আমরা কাবিন করিয়ে রাখতে চাই। দেখো ভাই কাউসার, আমরা আয়োজন ছাড়া মেয়ের বিয়ে দিব না। দিনক্ষণ ঠিক হোক, দুমদাম করে না হয় বিয়ে হবে। মিস্টার হানিফের কথায় মনক্ষুণ্ণ হলেন মিসেস রূপন্তী। উনি পারেন তো এক্ষুনি নবনীর বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেন। যেদিন থেকে জানতে পেরেছেন হৃদ নবনী একে অপরকে ভালোবাসে, সেদিন থেকে নবনী ওনার চোখে বালি। তিনি মিস্টার হানিফ মির্জার কানের কাছে ফিসফিসিয়ে কিছু একটা বললেন। হাওয়া বদলে গেল। মিস্টার হানিফ মির্জা হাসি মুখে প্রস্তাব গ্রহণ করলেন। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আঙ্কেল, নবনীতার সাথে আমার আলাদা করে কথা বলার আছে। নিশ্চয় বাবা। বন্ধ ঘরে পাথর হৃদয়া মানবী অবাধ অশ্রুপাত করছে। সকালের পর থেকে হৃদের দেখা নেই। কোথায় গিয়েছে সেটাও বলে যায়নি। নবনীর ক্ষেত্রে সে উদাসীন। নবনী জাহান নামে যাক, তবুও তার কোনো মাথা ব্যথা নেই। নবনী দিক বিদিক শূন্য হয়ে পড়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই মুহূর্তে কি করা উচিত বুঝে উঠতে পারছে না। হঠাৎ দরজার দিকে চোখ পড়ল। মিসেস লাবণ্যকে দেখে সে একটু অবাক হলো না। তুমি এখানে? মিসেস লাবণ্য মেয়ের কাছে এলেন। মেয়ের অবস্থা বুঝতে পেরে স্নেহময় হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো একদিন দিতেই হবে। কাউচার ভাই তোর বড় আব্বুর পরিচিত, ছেলেও দেখতে শুনতে ভালোই। তুই অমত করিস না, রাজি হয়ে যা মা। তাই বলে এক দেখাতেই বিয়ে? হঠাৎ করে জুড়ে যাওয়া সম্পর্কগুলোর গভীরতা অনেক, একে অপরকে জানার প্রবণতা বাড়ে। একাগ্র চিত্তে মায়ের কথাগুলো বিবেচনা করছে। যে মানুষটা তার ছোট্ট হৃদয়টাকে একাধিক খণ্ড করেছে, সেই মানুষটার প্রতি সমস্ত অনুভূতিও মরে গিয়েছে। মিসেস লাবণ্য চলে গেলেন। উনি চলে যেতেই প্রণয়কে নবনীর ঘরের সামনে দিয়ে এলো তন্ময়। জানালার দুয়ার ঘেঁষে শাড়ি পরিহিত মানবী নিমেষহীন তাকিয়ে আছে বাইরের দিকে। প্রণয় দরজায় ঠকঠক শব্দ করে বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? দরজার কাছে প্রণয়কে দেখতে পেয়ে নবনী চুপ থাকে কিয়ৎক্ষণ। মলিন মুখের অবিচল চাহনি মেঝের দিকে সীমাবদ্ধ। মোলায়েম কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আসুন। সম্মতি পেয়ে প্রণয় ঘরের ভেতরে প্রবেশ করল। সন্তর্পণে বসল বিছানায়। ঘরময় শীতল সমীরণ বিরাজমান। গোচরে এলো সেই মায়াবিনী সুশ্রী মুখচ্ছবি। এভাবে অচেনা মেয়েটার সাথে কথা বলায় ইতস্তত বোধ করছে প্রণয়। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বলল, আমি আপনার একান্ত মতামত জানতে এসেছি। যে যাই বলে বলুক, আপনি কি মন থেকে রাজি বিয়েতে? প্রণয় প্রত্যুত্তরের আশায় নবনীর বিষণ্ণা মুখখানায় চেয়ে সে বুঝতে পারছে না যাকে ঘিরে এত মুগ্ধতা, তার মাঝে কেন এত বিষণ্ণতার ছায়া। নবনী এবার প্রণয়ের দিকে দৃষ্টিপাত করল। প্রণয়কে কোথাও একটা দেখেছে বলে মনে হলো। স্মৃতিবিভ্রম নবনী কিছুতেই মনে করতে পারল না। দীর্ঘকালের মৌনতা ভেঙে বলল, সবার পছন্দই আমার সিদ্ধান্ত। নিশ্চয়ই পরিবার কখনো সন্তানদের খারাপ চাইবে না। প্রণয়ের ম্লান হাসি দৃষ্টিগোচর হলো না নবনীর। দ্রুত পায়ে নবনীর ঘর থেকে প্রস্থান করল। তবে যাওয়ার আগে অনুচ্চ কণ্ঠে একটা কথা বলে গেল, যা নবনীর কান অবধি অবশ্যই নাগাল পায়। সে সেভাবেই একই স্থানে দাঁড়িয়ে বিষাদ মলিন চোখে চেয়ে রইল দরজার পাশে। হৃদের কথা মনে করে আওড়ালো, হৃদয় ভাঙা মানুষের প্রতি কেন অনুভূতি আসে? আধারে সমগ্র বাতাবরণ ঝিমোচ্ছে, অনেকটা শীতল শীতল ভাব। বিশাল অম্বরে তুলনায় সাদা আর আপগুলো ভেসে বেড়াচ্ছে। আজ চাঁদের দেখা নেই, মেঘের আড়ালে লুকিয়েছে বোধহয়। নিস্তব্ধ শহরের সোডিয়াম হরিদ্রাভ আলো উপচে পড়ছে নবনীর সর্বাঙ্গ জুড়ে। বিষাদ মলিন মুখখানা শূন্যে সীমাবদ্ধ। গুড়গুড় করছে প্রকৃতি, যে কোনো সময় মুষলধারায় বৃষ্টিপাত হবে। নবনী শাড়ি পরিহিত অবস্থায় দু হাত মেলে প্রকৃতির কলতানে গা ভাসিয়ে দিল। শাড়ি এখনও খোলেনি, খুলতে ইচ্ছে হলো না। বড় মায়ের পছন্দের শাড়িটা একটু এদিক সেদিক হলেই কপালে দুঃখ আছে, সেটা জানা সত্ত্বেও শাড়িটা খুলতে ইচ্ছা করল না। ঘরোয়াভাবে স্বল্প কিছু মানুষকে সাক্ষী রেখে প্রণয় আর নবনীর কাবিন হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে হৃদ কোনোরকম প্রতিক্রিয়া করল না, বরঞ্চ হাসি মুখে ছিল সারাটা সময়।
এই জিনিসটাই ভাবাচ্ছে নবনীকে। এতটা শান্তশিষ্ট স্বভাব হৃদের থেকে আশা করেনি সে। অপরিচিত একজন ব্যক্তির সাথে সারা জীবনের জন্য জুড়ে যাওয়া চারটেখানি কথা না। প্রণয় নবনীর ঘর থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই হৃদ নিজে গিয়ে কাজই ডেকে এনেছিল, এমনটাই বলল রূপা। হৃদের এমন কাণ্ড খুব অবাক করেছিল মিসেস রূপন্তীকে। তিনি ভেবেই রেখেছিলেন ওনার ছেলে আজ কিছু একটা অন্তত করবেই, কিন্তু তেমন কিছুই ঘটল না। মেহমানরা রাতের খাবার খেয়ে চলে গিয়েছিল। আমার শূন্যতা কি তোমাকে একটুও পীড়া দেয় না? একটুও না। এলোকেশে নবনী ঘাড় ঘুরিয়ে ছাদের দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে থাকা হৃদকে দেখতে পেল। হৃদকে আজ ভীষণ অচেনা লাগছে। আগের সেই চেনা মানুষটা কোথাও যেন হারিয়ে গেছে। হৃদ নবনীর সন্নিকটে গিয়ে দাঁড়ালো। নবনী ভ্রু কুঞ্চিত করে বলল, তাই? তাই এবার অন্তত পিছু ছুটবে। হ্যাঁ, এবার তুমি চিরদিনের মতো মুক্ত। এখনো মুক্তি হয়নি, তবে খুব বেশি দেরি নেই। মানে? ওই যে তুমি এ বাড়ি থেকে বিদায় হলেই আমার মুক্ত। তাহলে আজ তো তুমি খুব খুশি। সে আর বলতে, খুব বেশি আমি। নবনী আর কিছুই বলল না। ঝরঝরে বৃষ্টি ইতিমধ্যেই বর্ষিত হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়া। ভিজে মাটির সোডা ঘ্রাণ নাকে এসে ঠেকছে। ঝরঝরে বৃষ্টি যে কোনো মুহূর্তে মুষলধারায় রূপ দিতে পারে বলে মনে হচ্ছে। হৃদকে গুরুত্ব না দিয়ে দ্রুত ছাদ থেকে প্রস্থান করার সিদ্ধান্ত নিল নবনী। নিজের ইচ্ছেকে বাস্তবায়ন করতে কয়েক পা এগিয়েও যায়। বৃষ্টির পানিতে ছাদ পিচ্ছিল হয়ে আছে। নবনী পড়ে যেতে নিলে দ্রুত হাত ধরে নেয় হৃদ। ভয়ে চোখ মুখ কুঁচকে আসে নবনীর। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পেল হৃদ তার কোমর জড়িয়ে ধরেছে। নবনী কটাক্ষ করে বলল, পরনারীর কোমর জড়িয়ে ধরতে লজ্জা করলো না? কথাটা বলতে দেরি নবনীর পড়ে যেতে দেরি হলো না। বেচারির কোমরে বেশ লেগেছে। মুখ দিয়ে শব্দ বেরিয়ে এলো। রাগান্বিত কণ্ঠে হৃদকে জিজ্ঞেস করলো, ফেলে দিলে কেন? পরনারীকে ছোঁয়া পাপ, তাই ছেড়ে দিয়েছি। নবনীকে একবার দেখে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে চলে গেল হৃদ। নবনী ফ্যালফ্যাল করে সেদিকটায় চেয়ে রইল বেশ কিছুক্ষণ। একটু একটু করে ওঠার চেষ্টা করলো। বৃষ্টির জলে ভিজে জুবুথুবু অবস্থা নবনীর। দেওয়াল ধরে ধরে ঘর অবধি চলেই আসে। তাকে এভাবে ভেজা অবস্থায় দেখে মিসেস লাবণ্য কিছুটা অবাক হলেন। এভাবে দেয়াল ধরে হাঁটছিস কেন? আর ভিজলি বা কি করে? শয়তান ধাক্কা মেরেছে। ছাদে গিয়েছিলাম, তাই বৃষ্টিতে ভিজেছি। এই রাতের বেলায় ছাদে গিয়েছিলি কেন? ধুর মা, মাথা ধরেছে, এত উত্তর দিতে পারবো না। ভেজা জামা কাপড় পাল্টে নি, আমি তোর জন্য কড়া করে চা এনে দিচ্ছি। মিসেস লাবণ্য চললেন মেয়ের জন্য চা বানাতে। দুপুরের গরমের প্রখরতা যেমনটা ছিল এখন তেমনটা নেই বললেই চলে। হিম শীতল বাতাসে প্রকৃতিও শীতল হয়ে উঠেছে। নবনী ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় নিয়ে চলল গোসল করতে। ভেজা জামা কাপড়, তার উপর হিমেল হাওয়ায় গা শিরশির করছে। বৃষ্টি এখন মুষলধারায় রূপ নিয়েছে। মিসেস লাবণ্য ঘরে এসে দেখলেন নবনী গোসল করতে গিয়েছে। তিনি বাথরুমের কাছে গিয়ে ডেকে বললেন, তুই এই রাতে বেলায় গোসল করছিস? বের হ জলদি। আসছি মা। পূর্বাকাশে সূর্যের অরুণের ছটা আবির্ভাব হয়েছে। নীলাভ অম্বর এখন পরিষ্কার। রাতে বৃষ্টি থেমেছিল। নবনীর নিদ ভেঙেছে সেই প্রত্যুষে। জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। দক্ষিণা মৃদুবন্ধ সমীরণ মোড় ফুরফুরে করে দিচ্ছে। সকালে নাস্তা করে সবাই নিজেদের কাজে চলেছে। আজ আর স্কুলে যাওয়া হলো না নবনীর। মিসেস লাবণ্য যেতে দেয়নি তাকে। দুপুরে প্রণয়ের আসার কথা। এসে যদি দেখে নবনী বাড়িতে নেই, তাহলে বিষয়টা খারাপ দেখায়। নবনী তার ঘরেই রয়েছে। রূপা মাত্রই ফিরল ভার্সিটি থেকে। ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই আবার ফিরে এসেছে বাসায়। বাসায় ফিরে সোজা নবনীর ঘরে আসে। আজ রোদের প্রখরতা খুব একটা নেই। বাইরের সোনালি রোদ উঁকি দিলেও তার উষ্ণতা মোলায়েম। বিছানায় বিষণ্ণ মনে বসেছিল নবনী। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে। সেই বাতাসেই ভেজা ঢেউ খেলানো চুলগুলো শুকাচ্ছে নবনী। কি রে নতুন বউ, এক মনে কি এত ভাবছিস? নবনীর কোনো সারা শব্দ পেল না রূপা। সে আগের ভঙ্গিতেই বসে আছে।
রূপা গিয়ে বিছানায় বসে নবনীকে মৃদু ঝাঁকিয়ে বলল, বুঝেছি, দুলাব্রুয়ের কথা ভাবছিস? সে এলো বলে। এই মেয়ের ঠাস ঠাস কথাবার্তার মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থায় ফেলে। নবনীর শাসানো দৃষ্টি দেখে চুপ মেরে গেল রূপা। ডান হাতের তর্জনী ঠোঁট ছুঁয়ে ইশারা করলো নবনীকে। এই আমি মুখে কুলু পাঠলাম। দুজনের মাঝে অবাক নীরবতা। ছটফটে রূপার মন বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। দাঁত কেলিয়ে বলল, তুই এখনো রেডি হসনি? রেডি হব কখন? সে কি রে, তুই জানিস না? হুম। দুলাব্রু আসছে। দুলাব্রকে? ওএমজি, তোর কি স্মৃতিভ্রষ্টা হলো রে? নবনীর মনে পড়ল প্রণয়ের কথা। এত কিছুর মাঝে এই কথাটা প্রায় ভুলতেই বসেছিল। রূপা আবারও বলল, মনে পড়লো? হুম। আই, তোকে আমি একটু সাজিয়ে দিই। সেজে কি করব? বারে, বরের সাথে ঘুরতে বের হবি আর একটু সাজুগুজু করবি না? আমি আবার কোথায় যাব? উনি তো বাড়িতে আসছেন। একজ্ঞান না, উনি তোমাকে নিয়ে ডেটে যাবেন। রূপার কথায় আকাশ থেকে পড়ল নবনী। এমনটা কখন প্ল্যান হলো? সে তো এই ব্যাপারে কিছু জানে না। রূপা নবনীর হাত টেনে আবারও বলল, এত কিছু না ভেবে ওর জলদি। এভাবেই ঠিক আছে আমি। একদম ঠিক নেই। তুই উঠবি নাকি আমি ছোট মাকে ডাকবো? উঠছি। গুড গার্ল। প্রণয় এসেছে মাত্র কিছুক্ষণ হলো। মিসেস লাবণ্য টি টেবিলের ওপর হরেক রকমের নাস্তা সাজিয়ে রেখেছেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই খুব বেশি সময় বাকি নেই। নবনী তার ঘরেই রয়েছে। দুপুরের খাবার খেয়ে সেই যে ঘরে ঢুকেছিল আর বের হয়নি। রূপা তাকে সাজিয়ে বসিয়ে রেখেছে। গটগট করে বলেও এসেছে সে যেন এখন ঘর থেকে বের না হয়। মিসেস লাবণ্য নবনীর ঘরের দরজার সামনে এসে রূপাকে ডাকলেন। কি হয়েছে ছোট মা? জামাই এসেছে, নবকে নিয়ে আয়। তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। হুম। মিনিট পাঁচেক পর রূপা নবনীকে নিয়ে বসার ঘরে আসলো। প্রণয় তখন মিসেস রূপন্তীর সাথে কথা বলছিল। মিসেস লাবণ্যও কাছেই দাঁড়িয়েছিলেন। নবনীকে দেখতে পেয়ে থমকে গেল প্রণয়। দৃষ্টি সংযত করে আবারও আগের ভঙ্গিতে কথা বলতে থাকলো শাশুড়ির সাথে। নবনীকে সাথে নিয়ে সোফার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। দুলাব্রু? এমন আজব ডাকে অবাক হলো প্রণয়। স্তম্ভিত মুখ থমথমে হয়ে আছে। তার অবস্থা বুঝতে পেরে রূপা আবারও বলল, লজ্জা পাবেন না, আমি আপনাকে দুলাব্রুই ডাকবো। মেকি হাসলো প্রণয়। মেয়েটা প্রয়োজনের তুলনায় একটু বেশি ছটফটে। রূপা চট করে মিসেস রূপন্তীর পাশে বসলো। ইদানিং আপনার বউয়ের ক্ষণে ক্ষণে স্মৃতিলোপ পাচ্ছে। যেমন করে আমার বোনকে বাসা থেকে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনভাবেই বাসায় দিয়ে যাবেন। নবনী রূপার দিকে বড় বড় চোখে শাসানো ভঙ্গিতে তাকাতেই মেকি ভদ্র মেয়ে বনে গেল মুহূর্তেই। নবনী মনে মনে একটা কথাই আওড়ালো, নটাঙ্কি। প্রণয় মাথা পেতে বলল, যাহা আজ্ঞা শালিক পাখি। ওয়াও, সুন্দর ডাক। আমার শালিক পাখি সুন্দরী, ডাকটাও তো সুন্দর হতে হবে। সবার থেকে বিদায় দিয়ে প্রণয় নবনীকে নিয়ে বের হলো। নিজে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। নবনী উঠে বসতেই প্রণয়ও নিজের সিটে বসলো। নিজের সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ করতে শুরু করলো। কিছুটা দূর গিয়ে মনে হলো নবনী সিট বেল্ট লাগায়নি। গাড়ি থামিয়ে নবনীর দিকে অবলোকন করতেই বুঝতে পারল তার ধারণায় সত্যি। প্রণয় এগোলো অনেকটা, যতটা কাছাকাছি থাকলে একজন আরেকজনের হৃস্পন্দন শুনতে পারে। হঠাৎ করে কাছাকাছি আসায় ঘাবড়ে গেল নবনী। একটু একটু করে হৃদকম্পন বাড়তে শুরু করলো। প্রণয় শুনতে পেল সেই কম্পন। নবনী কম্পিত কণ্ঠে বলল, আপনি? প্রণয় সিট বেল্ট লাগিয়ে চলে আসতে নিলেই নবনী আ বলে চাপা স্বরে গুঙিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কিছুটা ঘাবড়ে গেল প্রণয়। সরে আসতে নিলে নবনী আবারও গুঙিয়ে উঠল। লজ্জায় আড়ষ্টতায় কিং কর্তব্যবিমূঢ় নবনী বিস্মিত নয়নে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, আমার চুল? প্রণয় হতভম্বতায় তাকালো নবনীর দিকে, যা আটকে আছে তার আয়রন করা শার্টের ওপরের বোতামে। তখন খোলা জানালার এলোমেলো বাতাসে নবনীর খোলা চুল উড়ছিল, যার উপর ভিত্তি করে বলা যায় যে তখনই আটকেছে। প্রণয় থমকালো এক মুহূর্ত। ঘন কৃষ্ণগুচ্ছ চুল থেকে মেয়েলি শ্যাম্পুর সুবাস পাচ্ছে সে। আলতো হাতে তার শার্ট হাতে নবনী চুল ছাড়িয়ে নেয়। সলজ্জ হেসে ক্ষীণ কণ্ঠে বলল, যাওয়া যাক। হুম। আপনাকে একটা প্রশ্ন করি,
অবশ্যই। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? অ্যাকচুয়ালি আমার বারবার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও একটা দেখেছি। দেখতেও পারেন। নবনী আর কিছুই বলল না। কিছুটা কাত হয়ে ঘুরে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। কথা বলতে ইচ্ছে হচ্ছে না তার। কিয়ৎক্ষণ চুপ থাকলে নিশ্চয়ই কিছুটা স্বস্তি মিলবে। প্রণয়ের ফোনে একটা নোটিফিকেশন আসলো। ফোনটা হাতে নিয়ে এক পলক তাকালো সেখানটায়। কিছু শব্দে ছোট্ট একটা মেসেজ এসেছে। অন্য সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবনীর খেয়াল রাখা। প্রণয় হাসল। ফোনটা রেখে পুনরায় ড্রাইভ করতে শুরু করলো। জানালা ভেদ করে সাঁই সাঁই বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বিশাল অম্বরে এত এত সাদা তুলোর ঝাঁক। নদীর টলমলে পানিতে সাদা আপগুলোর ওপর বৃষ্টি আটকে গেল নবনীর। মৃদুমন্দ সমীরণে নদীর ওপারের গাছের পাতায় যেন সুরসুরি দিয়ে যাচ্ছে। খিলখিল করে হেসে উঠছে প্রকৃতি। মুক্তমনা পাখি ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াচ্ছে নীলাভ অন্তরিক্ষে। দৈবাত হাওয়া শাড়ির আঁচল এলোমেলো করে দিচ্ছে। সৌন্দর্যের বিস্তার লীলা অবাক করেছে প্রণয়কে। টলমলে শীতল জলে পা ভেজাচ্ছে নবনী। নৌকা ভ্রমণ জীবনে এই প্রথম করেছে। ভয়ে আটসাট হয়ে থাকা নবনীর অন্তরাত্মা সহ কেঁপে উঠেছে। একে তো সে সাঁতার জানে না, তার উপর যদি নৌকা উল্টে পড়ে যায়, বাঁচাবে কে? প্রণয়ের সামনে বলতেও লজ্জা পাচ্ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো নৌকাতে। হৃদয় হরণীর অগোচরে অনেকগুলো ছবি তুলল প্রণয়। দমকা হওয়ায় কৃষ্ণগুচ্ছ চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। নবনী বিরক্ত হয়ে খোলা চুলগুলোকে হাত কোপা করতে নিলেই প্রণয় তাকে থামিয়ে দেয়। বাঁধবেন না, খোলা চুলে আপনাকে সুন্দর লাগে। থেমে গেল নবনী। প্রণয়ও আর কিছুই বলল না। মাঝি নৌকা পাইছে। মাঝে মাঝে নৌকা কেঁপে কেঁপে উঠছে। আতঙ্কে আটসাট হয়ে রইল। এই বুঝি জলে পড়ে যাচ্ছে। মনে মনে বেশ কয়েকবার আল্লাহর নাম নিতে শুরু করলো। প্রণয় কিছুটা এগিয়ে আসলো নবনীর দিকে। এসে বলল, আপনার কি ভয় করছে নবনীতা? আর ইউ ওকে? মেকি হেসে নবনী উত্তর দিল, কই না তো, ঠিক আছে আমি। আচ্ছা, চাইলে আপনি আমাকে ধরে বসতে পারেন। মুখের ওপর না করতে পারল না নবনী। এভাবে কারো মুখের ওপর না করে দেওয়াটা বেয়াদবি, যেটা সে কখনো করতে পারবে না। ভয় তো তার এমনিতেই করছে। খামচে ধরল প্রণয়ের আয়রন করা ধূসর রঙা শার্টে। শার্টটা সঙ্গে সঙ্গে কিছুটা কুঁচকে গেল। সেদিকটা তাকিয়ে ক্ষীণ হাসল প্রণয়। গুনগুন করে নিজের পছন্দের গানটা গেয়ে উঠল। নবনীর ভয় এখন একটুও নেই। সে তো মনোনিবেশ করছে প্রণয়ের সুকণ্ঠে। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক। কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। দেখো না, আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। বসার ঘরে বসে আছেন মিসেস লাবণ্য এবং মিসেস রূপন্তী। সদর দরজায় কলিং বাজছে ক্রমাগত। মিসেস লাবণ্য উঠতে নিলেই থামিয়ে দিলেন মিসেস রূপন্তী। তিনি নিজে গিয়ে দরজা খুললেন। ভর সন্ধ্যায় হৃদকে আসতে দেখে অনেকটা অবাক হলেন মিসেস রূপন্তী। কি রে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি মা, একটু ক্লান্ত আমি, আমার ঘরে যাচ্ছি। যা। মিসেস রূপন্তী চললেন রান্নাঘরের দিকে। দুপুরে ডেজার্ট বানিয়েছিলেন, ফ্রিজে রয়েছেন। ভাবলেন ছেলের যেহেতু ক্লান্ত লাগছে, ঠান্ডা কিছু খেলে হয়তো ভালো লাগবে। রূপা আর নাবিল তখন স্টাডি রুমে পড়ছিল। রূপা হৃদের গলার আওয়াজ পেয়ে বই বন্ধ করে বসার ঘরে এসে দেখল কেউ নেই। সে চলল হৃদের ঘরে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে। রূপা গিয়ে ডাকলো, ভাইয়া, তুমি কি ঘুমিয়ে পড়েছো? কিছুটা নড়ে চড়ে উঠল হৃদ। রূপা বসলো বিছানার এক পাশে। অস্থির চিত্তে বলতে শুরু করলো, জানো, নবু আজ দুলাব্রোর সাথে ঘুরতে বেরিয়েছে। কি সুন্দর লাগছিল ওকে দেখতে, দুজনকে খুব মানিয়েছে। বালিশ থেকে মাথা তুলে একবার তাকালেও রূপার দিকে। মেয়েটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছোট থেকে নিজের সমস্ত কথা সে তার ভাইয়ের কাছে শেয়ার করে, আজও তাই করতে এসেছে। হৃদের চোখ দুটো লাল হয়ে আছে। সে কি রেগে আছে? তো আমি কি করব? জানতে চেয়েছি আমি কিছু। বিরক্ত করছিস কেন? ঘর থেকে বের হ,
ঘুরতে দে আমাকে। হৃদের এমন ব্যবহারে কষ্ট পেল রূপা। তার উপর অবাক করার বিষয় হচ্ছে হৃদ এই অবহেলায় ঘুমাতে চাচ্ছে, আবার রাগও দেখাচ্ছে। রূপা বুঝতে পারছে না তার ভাইয়ের রাগের কারণ। চুপ করে বেরিয়ে এলো হৃদের ঘর থেকে। পুনরায় এসে পড়তে বসলো। মন মরা রূপাকে দেখে অবাক হলো নাবিল। তোমার আবার কি হলো আপু? এই তো খুশি খুশি বাইরে গেলে, হঠাৎ করে কি হলো? কিছু না, তুই পড়। রূপা ঘর থেকে চলে আসতেই শোয়া থেকে উঠে বসলো হৃদ। সমস্ত ঘরময় পিনপতন নীরবতা। প্রতিশ্রুতি ভঙ্গ করলে অনেক বড় শাস্তি পেতে হবে। নবনী রিনরিনে কণ্ঠস্বর হৃদের কর্ণগোচর হচ্ছে। দু হাত দ্বারা কান চেপে ধরে। গোধূলি লগ্নের শেষ প্রহর। উজ্জ্বল লালচে হলুদ বর্ণের সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে হেলে পড়েছে। সাদা আপগুলো রং পাল্টেছে। নরম দুর্বাঘাসের ওপর খালি পায়ে হাঁটছে নবনী। জুতোজোড়া তার হাতেই। খালি পায়ে নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে তার। সূর্য প্রায় নিস্তব্ধ, ক্রমশ অস্তিত্বহীন। মেদিনী আলোকহীন হতে শুরু করেছে। সাজের প্রহর নামলো বলে অদূরেই মেলা বসেছে। লাল নীল মরিচ বাতির আলো জ্বলে উঠছে। নবনী দেখল সেদিকটা। মনে হলো নিজের মাঝে দাবিয়ে রাখার চঞ্চলতা উকি দিচ্ছে। যেতে ইচ্ছে করলেও মুখে কিছু বলল না। নবনীর পাশাপাশি হাঁটতে থাকা প্রণয় বিষয়টা খেয়াল করলো। পুরুষালী ভরাট কণ্ঠস্বর খাতে নামিয়ে বলল, চলুন আমার সাথে। কোথায় যাব? কোনো কথা নয়। প্রণয় কিছুই বলল না নবনীকে। নিজের পুরুষালী রুক্ষ হাতটা নবনীর কোমল হাতের মাঝে ডুবিয়ে দিল। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল নবনীর। কিছুটা কম্পিত হলো হৃদয়। কোমল নারীর হৃদয় তরঙ্গে ভাসল। সাজানো বাক্যগুলো কণ্ঠনালীতে আটকে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। প্রণয়ের অঙ্গভঙ্গি পরিবর্তন হলো না। নবনীকে নিয়ে চলল মেলার দিকে। মানুষজন খুব একটা নেই। মেলা তো জমে ওঠে রাতের বেলায়। প্রণয় নবনীকে এখনই নিয়ে গেল। অনেকগুলো দোকানে বসেছে মেলার ভেতর। নবনী অবাক হলো। সে তো মেলায় আসার কথা কিছু বলেনি। শুধু প্রণয় বুঝে গেল তার না বলা কথা। ফুচকার দোকানে এসে নবনীকে একটা চেয়ারে বসিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দিল প্রণয়। নবনী ফুচকা পছন্দ করে, এই কথাটা আজ সকালেই জেনেছে সে। কিছুক্ষণের মাঝেই একটা ছেলে এসে টেবিলে ফুচকা রেখে গেল। বেশ ঝাল ঝাল ফুচকা। দেখেই খেতে ইচ্ছে করলো নবনীর। আগ বাড়িয়ে খেতে লজ্জাও করছে বেশ। দিতে দ্বন্দ্বে ভুগছে নবনী। বসে আছেন কেন? খেতে শুরু করুন। অনুমতি পেয়ে সলজ্জ হাসল নবনী। একটা প্লেট সামনে নিয়ে খেতে শুরু করলো। প্রণয় অপলক চেয়ে রইল। আপনি খাচ্ছেন না কেন? প্রণয় গাল এলিয়ে হাসল, যেন কোনো কৌতুকপূর্ণ কথা শুনে বলেছে। নবনী খাওয়া ছেড়ে দেখল ইতিমধ্যে তার 4টে ফুচকা খাওয়া শেষ করে দিয়েছে। সঞ্চয় ফুচকা মুখে পুরতে নেবে তখন পঞ্চম ফুচকা মুখে পুরতে নেবে তখনই প্রণয়ের কণ্ঠস্বর কর্ণগোচর হলো, খাবো। থেমে গেল নবনী। প্রণয় তার হাতে থাকা ফুচকাটা নিজের মুখে পুরে নিল। নবনীর মসৃণ কপোলদ্বয় লাজুকতায় আচ্ছন্ন। খেয়েছি, বাকিটা আপনি খান। আমি খান নই, মির্জাবাড়ির মেয়ে। দুজনেই হেসে উঠল। নবনীকে স্বাভাবিক লাগছে, তবে কি তার সাথে সহজ হয়ে উঠছে? ফুচকা খাওয়া শেষ হতেই প্রণয় বিল মিটিয়ে নবনীকে নিয়ে আরও কয়েকটা দোকান খুলল। শাড়ির সাথে মিলিয়ে কালো রেশমি চুড়ি আর পায়েল কিনে দিল। সামান্য উপহারে খুশি নবনী। তৃপ্ততা তার চোখ মুখে ভেসে উঠেছে। কাচের চুড়ি নবনীর পছন্দ। রিনঝিন শব্দ শুনতে ভালো লাগে তার। প্রণয় নিজে সন্তর্পণে চুড়িগুলো নবনীর হাতে পরিয়ে দিল। প্রচণ্ড জ্যামে আটকে আছে গাড়ি। দেখে মনে হচ্ছে না খুব সহজে ছাড়বে বলে। রাগ তুঙ্গে চলল প্রণয়ের। একে তো গাড়িটা হঠাৎ করেই মাঝ রাস্তায় থেমে গিয়েছিল, আর এখন জ্যাম। সব সমস্যা একসাথেই আসতে হলো। তার দৃষ্টি আবদ্ধ হলো ঘুমন্ত নবনীর সুশ্রী মুখখানায়। কি অবলীলায় সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মুগ্ধতায় পরিপূর্ণ মুখখানায় গ্লানির ছায়া। মাঝে সাঝে মৃদুনন্দ সমীরণে কপালে ছোট চুলগুলো নবনীর ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। এতে করে প্রণয় বিরক্ত হলো ভীষণ। ছোট চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে কিছুক্ষণ মৌন রইল।
অনুরাগী কণ্ঠে বলল, আমি ছাড়া অন্য কারো অধিকার নেই নবনীতাকে জ্বালাতন করার। নবনী নড়ে চড়ে উঠল। প্রণয় সরে গেল তার কাছ থেকে। চোখ মেলে তাকে একটা সমীপে দেখলে নবনী হয়তো বিষয়টা অন্যরকম ভেবে নেবে। চোখ মেলে তাকে এতটা সামনে দেখলে নবনী হয়তো বিষয়টা অন্যভাবেই নেবে, যেটা প্রণয় কখনোই চায় না। আজকে রাতের খাবারটা দুজনে বাইরেই খেলো। গাড়ির সামনের জায়গাটায় একটা হাওয়াই মিঠাই রাখা। নবনীর জন্য কিনেছিল তখন। একটা খেয়েছে, আরেকটা রেখে দিয়েছে। প্রণয় মোবাইলে সময় দেখল, 10:30 বাজছে। একটু একটু করে জ্যাম ছুটতে শুরু হয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল যেন। প্রণয় আগেই মিসেস লাবণ্যকে ফোন করে জানিয়ে দিয়েছিল নবনীর ফিরতে দেরি হতে পারে। সাই সাই বেগে বাতাস আকস্মিক থেমে গেল। রাত বাড়তেই রাস্তার ধারে সোডিয়াম আলোর ঘোরাটে বাড়তে লাগলো। সেই আবছা আলো কিছুটা হেলে পড়েছে ঘুমন্ত মানবীর সুশ্রী রূপে। প্রণয় নিম্নস্বরে ডাকতেই ঘুম ভেঙে গেল নবনীর। কতটা সময় ধরে ঘুমিয়েছে তার জানা নেই। আশেপাশে অবলোকন করে বুঝতে পারল সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। কিছুটা কুণ্ঠাবোধ করল সে। গাড়িটা তাদের বাসার সামনে দাঁড় করানো। নবনী নড়ে চড়ে বসল। ক্ষীণ হেসে প্রণয় বলল, আমরা এসে পড়েছি। নবনী গাড়ি থেকে নামলো। প্রণয় গাড়ি লক করে নবনীকে নিয়ে বাড়ির ভেতরে চলল। কলিং বেল চাপতেই মিসেস লাবণ্য সদর দরজা খুলে দিলেন। এতক্ষণ তিনি মেয়ের জন্যই অপেক্ষা করছিলেন। মেয়েকে দেখে কিছুটা হলেও স্বস্তি পেলেন। বাকিরা সবাই নিজেদের ঘরে। মিসেস অনন্যা ব্যস্ত ভঙ্গিতে প্রণয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। প্রণয় গিয়ে বসলো সোফায়। নবনীও সিঙ্গেল সোফায় বসেছে। ঘুম পাওয়ার কারণে বারবার হাই তুলছে। মিসেস অনন্যা চটপট ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসলেন। বাইরে থেকে খাবার খেয়ে এসেছে বিধায় কিছু খেতে ইচ্ছে করছিল না প্রণয়। তারপরও অবজ্ঞা করল না। শরবতটা খেয়েই উঠে দাঁড়ালো। আমি তাহলে আসি। সে কি বাবা, এসেছো কিছুক্ষণ বসে যাও, আমি খাবার গরম করছি। আপনি ব্যস্ত হবেন না মা, আমরা খেয়ে এসেছি। রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। যেতেও অনেকটা সময় লাগবে। আচ্ছা। নবনীতা, আমি আসছি। নবনী কিছুই বলল না। ঘুমিয়ে তার দু চোখ টলমল করছে। তাকিয়ে থাকতে পারছে না। অলসতা কাবু করছে তাকে। প্রণয় চলে গেল। মিসেস লাবণ্য রাগান্বিত হয়ে বললেন, ছেলেটার সাথে কথা পর্যন্ত বললি না? মা, ঘুম পেয়েছে আমার। সারাদিন তো কথাই বললাম। মিসেস লাবণ্য চুপ মেরে গেলেন। নবনীর স্মরণেও নেই সে মাত্র কি বলেছে। মিসেস লাবণ্য কথা কাটানোর জন্য বললেন, খাবি তো? না মা, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়ি বদলে ঘুমো গিয়ে। নবনী চলে গেল তার ঘরে। শাড়ি পাল্টে সুতির সালোয়ার কামিজ পরেছে। কিছুটা আরাম বোধ হচ্ছে। লাগাতার 2 দিন শাড়ি পরেই হাঁপিয়ে গেছে নবনী। হাত মুখ ধুয়ে স্টাডি টেবিলে বসলো। অন্যদিকে প্রণয় ড্রাইভ করার পাশাপাশি মনে মনে একটা কথাই আওড়ালো, বৃষ্টি যেমন মেদিনীর হাহাকার বিলীন করে, তেমনি আমি আপনার জীবনের সমস্ত হাহাকার শোষণ করে নিব। দুঃখের ছটা আপনার গায়ে আর না পড়ুক। ঈষৎ কৃষ্ণাভ অন্ধকারাচ্ছন্ন অন্তরিক্ষ শুভ্র বর্ণ ধারণ করেছে। নীলাভ প্রত্যুষে অরুণের ছটা জানালা ভেদ করে উপচে পড়ছে প্রণয়ের সমগ্র বিছানা জুড়ে। তেজস্বী ক্রমশ প্রখর। দমকা হাওয়ায় উড়ছে ঝুলিয়ে রাখা পর্দাগুলো। ঘরের বাইরে থেকে ক্রমাগত কেউ কড়া নাড়ছে। গভীর নিদের ব্যাঘাত ঘটায়। খুব ক্রুদ্ধ হলো প্রণয়। বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ বেরিয়ে এলো। আর মোড়া ভেঙে উঠে গিয়ে দরজা খুলে দিল। বিচ্ছুগুলোকে দেখে কপালের ভাঁজ কালো হলো। নিশ্চিত এরা তার মাথা খেতে এসেছে। প্রণয় আবারও দরজা লাগাতে নিলে সবগুলো ঠেলে ঠুলে ঢুকে পড়ল ঘরের ভেতর। কি চাই? প্রণয়ের এমন কথা শুনে সবগুলো হাঁ করে আছে। কই ভাবলেও এই সুযোগে প্রণয়ের থেকে ট্রিট হাতিয়ে নেবে। তা না, এই ছেলে তো স্বাভাবিকই রয়েছে। আদর, নিহান, ইভা আর নিষ্প্রভ। কিছুটা অবাক হলেও 3 জন বিছানায় আর ইভা গিয়ে বসলো চেয়ারে। হুট করেই বিয়ে করলে যে? ইভার কথা কর্ণগোচর হলেও কিছুই বলল না প্রণয়। কাঁধে তোয়ালে ঝুলিয়ে বাথরুমের দিকে অগ্রসর হতেই আদর বলল,
তুমি ভাই ছুপা রুস্তুম। প্রণয়ের ভুরু কুঞ্চিত হলো। সে আদরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? একা একা বিয়ে করে নিলে আবার বলছো কেন? একা কোথায় করলাম? বাবা মা গিয়েছিল তোর সাথে। আর আমরা আমরা কাজিন মহলকে দোষ করেছিলাম। কিছুদিন পর যখন ধুমধাম আয়োজন হবে তখন থাকিস তোরা। বারণ কে করেছে? তাই তো সকাল সকাল চলে এসেছি, বাড়িতে বলেই এসছি তোমার বিয়ে না খাওয়া অবধি যাচ্ছি না। ভালো করেছিস, যেতে হবে না। তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। যাও। প্রণয় চলল বাথরুমে। ইভা উদাসীন হয়ে বসে রইল। না পাওয়ার অনলে হৃদয় দগ্ধ হচ্ছে একটু একটু করে। নিষ্প্রভ খেয়াল করলো আদর আর নিহাল একে অপরের সাথে কথা কাটাকাটি করছে। পিঠাপিঠি হওয়ায় সারাক্ষণ দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই থাকে। এ আর নতুন না। নিষ্প্রভ তার গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর খাদে নামিয়ে ইভাকে ডাকল। থেমে গেল নিহাল আর আদর। তাদের নজর এখন ইভার দিকে। নিষ্প্রভ আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে ইভু? ইভা মেকি হাসার চেষ্টা করে বলল, কই কিছু না তো। দেখেছো ঘরটাকে কি অবস্থা করে রেখেছে কাব্য ভাই? কথা ঘোরানোর চেষ্টা করছো? ধুর নিষ্প্রভ ভাই, কি যে বলো না। আরে ইভু, তুই আছিস তো, গুছিয়ে দে কাব্য ভাইয়ের ঘর। কিছুদিন পর নতুন ভাবেই চলে আসবে গুছিয়ে রাখার জন্য। চিন্তা করিস না, নিষ্প্রভ ভাইয়ের পর তোর বিয়েটাও দিয়ে দেব, তখন বরের ঘর গুছিয়ে রাখিস। নিহাই না, চুপ করবি? করব না, কি করবি? তবে রে। ইভা বালিশ নিয়ে ছুটল নিহানের পিছু। মজা লুটছে আদর, বারবার ইশারায় বলছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে। নিহাল বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো আদরের দিকে। এখানে যে নিষ্প্রভ দাঁড়িয়ে আছে সেটা কারো স্মরণেও নেই। এদের ছোটাছুটিতে রাগ লাগছে নিষ্প্রভের। থামবি তোরা? ইভা আর নিহান থেমে গেল। আদর তার ডান হাতের তর্জনী ঠোঁট ছুঁয়ে ইশারায় বোঝালো। সে চুপ। এতক্ষণে প্রণয়ও বের হয়ে এসেছে বাথরুম থেকে। এদের চেঁচামেচি সবই শুনেছে সে। ভ্রু উঁচিয়ে নিষ্প্রভকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আর বলিস না, জানিসই তো এই সবগুলো একসঙ্গে থাকলে মাছের বাজার করে ফেলে। আমি মোটেও চেঁচামেচি করিনি, সব দোষ নিহান আর আদরের। তুই আমার মায়ের পেটের বোন, ঘর শত্রু বিভীষণ, যত দোষ নন্দঘোষ। বালিশ ছোড়াছুড়ি কে করছিল? নিহাই না। সব চুপ, বের হ আমার ঘর থেকে। নিষ্প্রভ বাদে বাকিরা বেরিয়ে গেল। প্রণয় তাকে দেখে প্রশ্ন করল, তুই গেলি না? আমার তো তোর সাথে কথা আছে। প্রণয় অবাক হলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কি কথা? এত তাড়াহুড়ো করে বিয়ে করার মানে কি? কারণ তো একটা আছেই। সেটা কি জানতে পারি? প্রণয় মাথা দুই দিকে ঝাঁকিয়ে বলল, হুম। ঘড়িতে 10:30 বাজে। ঘরময় মিষ্টি রোদের হাতছানি। কাল রাতে বাইরে থেকে এসে ঘুম পেলেও ঘুমাতে ইচ্ছে করছিল না নবনীর। টেবিলের ওপর থাকা কোথাও কেউ নেই উপন্যাসটা এক বসায় শেষ করেছে, তাই ঘুমোতে বেশ রাত হয়েছিল। যার দরুন এখনও ঘুমাচ্ছে নবনী। মাঝে মাঝে রাত জেগে বই পড়ার অভ্যেস আছে নবনীর। খাবার টেবিলে সবাই একসঙ্গে নাস্তা খেতে বসেছে। রূপা অনেক আগেই নাস্তা করে ভার্সিটি গেছে। নাবিলও তার কলেজে গিয়েছে। কিছুক্ষণ পর মিস্টার হানিফ মির্জা আর হৃদয়ও নিজেদের কাজে বের হবে। মিসেস লাবণ্য নাস্তা বেড়ে দিচ্ছেন। রুটি ভাজি মুখে পড়ে হৃদ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে যাচ্ছি। এমন কথায় সবাই অবাক হলো। মিসেস রূপন্তী জিজ্ঞেস করলেন, কেন বাবা? দরকার রয়েছে তাই। মিস্টার হানিফ মির্জা বললেন, পরে যেও, কিছুদিন পরই তো নবুর বিয়ে। তো মানে কি? তুমি বাড়ির বড় ছেলে, কোথাও যাওয়া হবে না তোমার। তুমি থাকবে না তা কি করে হয়? আহা, তুমি ওকে জোর করো না তো। ওর যেহেতু দরকার পড়েছে ওকে যেতে দাও। মিসেস রূপন্তী জোর করতে দিলেন না। ছেলের রাগ সম্পর্কে অবগত তিনি। এমনিতে সব চুপচাপ মেনে নিলেও মনে মনে যে রাগছে না এমনটাও না। কখন কি বলে দেবে ঠিক নেই। মিসেস রূপন্তী আর হৃদের কোনো কথাই পছন্দ হলো না মিস্টার হানিফ মির্জার। হাত ধুয়ে বললেন, তোমাদের খেয়াল খুশি মতো চলো, আমার কিছু বলার নেই। আমার খাওয়া হয়ে গেছে, উঠছি আমি। মিস্টার হানিফ টেবিল ছাড়লেন। নবনী আড়াল থেকে এখানে হওয়া সব কথাই শুনছিল।
আড়াল থেকেই আবারও নিজের ঘরে চলে আসলো। হৃদের সামনে থাকতে চায় না সে। হৃদ কেন ঢাকার বাইরে যেতে চাইছে সেটা খুব ভালো করেই জানা আছে তার। যাকে সহ্যই করতে পারে না তার বিয়েতে আনন্দ করতে কি করে, সেই জন্যই তো পালিয়ে বেড়াচ্ছে হৃদ। মাথার ওপর সূর্যের প্রখরতা ভীষণ, খা খা করছে মধ্য দুপুর। কোথাও কোনো বাতাস নেই, গাছের সতেজ পাতাগুলো অবসাদগ্রস্ত। কারেন্ট নেই বেশ অনেকক্ষণ ধরে। জ্বলন্ত উত্তাপে টিকে থাকা মুশকিল। মাত্রই গোসল করে বের হয়েছে নবনী। স্কুল থেকে ফিরেই গোসলে ঢুকেছিল। বাড়িতে মিসেস লাবণ্য এবং মিসেস রূপন্তী ছাড়া আর কেউ নেই। বালতিতে করে ভেজা জামাকাপড়গুলো ফ্লোরে রাখলো নবনী। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল। এরপর বালতি নিয়ে ছুটল ছাদের দিকে। রাক্ষসে রোদের প্রখরতা এতটাই যে ফ্লোর পর্যন্ত তপ্ত হয়ে আছে। খালি পায়ে দাঁড়িয়ে থাকা মুশকিল। দ্রুত জামাকাপড় ছাদে মেলে দিয়েই চলে এলো নবনী। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অবলোকন করছে সে। কালিনা ফুটো করিয়ে এসেছে, সবটাই মিসেস লাবণ্য জোরাজোরিতে। নাক ব্যথায় টনটন করেছে। ছোট্ট পাথরের নাকফুলটা সোনালি রোদের আলোয় ঝলমল করে উঠছে। কেমন বউ বউ লাগছে দেখতে। ডাইনিং টেবিলে খাবার বাড়ছেন মিসেস রূপন্তী। মিসেস লাবণ্য রান্নাঘর থেকে এটা ওটা এনে রাখছে টেবিলে। মিস্টার হানিফ মির্জা বাড়িতেই রয়েছেন। আজ প্রণয়ের বাবা মায়ের আসার কথা, কিন্তু এই কথা এখনও বাড়ির কাউকে জানাননি মিস্টার হানিফ মির্জা। বিয়ের দিনক্ষণ ঠিক করতে আসবেন ওনারা। এই ব্যাপারে দেরি করতে চাইছেন না প্রণয়ের বাবা মা। হৃদ আজ সকালে ঢাকার বাইরে গিয়েছে, কবে ফিরবে সঠিক করে বলেনি। মিস্টার হানিফও এই ব্যাপারে আগ বাড়িয়ে কিছুই বলেননি। তোমাদের একটা কথা বলার আছে। মিসেস রূপন্তী খাওয়া থামিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, কি কথা? আজ প্রণয়ের বাবা মা আসবে। ভ্রু কুঞ্চিত হলো মিসেস রূপন্তীর। তিনি পুনরায় প্রশ্ন করলেন, কেন? বিয়ের দিনক্ষণ ঠিক করতে। এত তাড়াহুড়ো করা কি ঠিক হচ্ছে বড় ভাইয়া? সময়েরও তো একটা ব্যাপার আছে। ওদের বাড়ির বউ ওরা যখন খুশি নিয়ে যেতে পারে, এতে আমাদের তো কিছু বলার থাকতে পারে না। মিসেস লাবণ্য আর কিছু বললেন না। নবনী নিজের মতো করে খাচ্ছে। রূপা আর নাবিলা এখনো আসেনি। নবনীর খাওয়া হয়ে এলেই সে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে আসে। হৃদকে খুব ধোঁয়াশা মনে হচ্ছে তার। নবনী শুধু একটা কথাই ভেবে যাচ্ছে, তাকে নিয়ে যখন হৃদের কোনো মাথা ব্যথাই নেই, তাহলে এভাবে পালিয়ে বাঁচার কারণ কি? আর অন্তিম গোধূলি লগ্ন। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। নানা প্রজাতির পাখি উড়ে বেড়াচ্ছে নীরদ অম্বরে। অলিন্দের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখায় মত্তর প্রণয়। দৃষ্টি তার স্ত্রীর। কিছু একটা তাকে ভীষণ ভাবাচ্ছে। ভালোবাসা পেতে গিয়ে অন্যের ভালোবাসা ছিনিয়ে নেয়নি তো? এই সমস্ত ভাবনা তাকে ভেতরে ভেতরে যন্ত্রণার অনলে দগ্ধ করছে। কি ভাবছো কাব্য ভাইয়া? ইভার কণ্ঠস্বর শুনতে পেরেও খুব একটা গুরুত্ব দিল না। একই ভঙ্গিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইভা এলো বারান্দার কাছে। নিঃস্বর মতন আওড়ালো, আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? প্রণয় চমকে উঠল। ঘাড় বাঁকিয়ে ফিরে তাকালো দুয়ার পানে। যে কারণে মেয়েটাকে এত উপেক্ষা করছে, সে চায় না ছোট্ট মেয়েটাকে কষ্ট দিতে। এই কথাটা কতবার বোঝানোর চেষ্টা করেছে, তবুও কোনো লাভ হলো না। প্রণয়ের চোখে মুখে কঠোরতা দৃশ্যমান। কাটকাট গলায় অনেক কিছুই বলতে ইচ্ছে হলো। মায়াভরা ওই মুখটা দেখে আর কিছু বলতে ইচ্ছে হলো না। তোকে সবসময় আমি বোনের মতোই দেখেছি। ভাই বোনের এই সম্পর্কটা নষ্ট করিস না ইভু। কিন্তু আমি যে পারছি না, খুব ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস তুমি কখনোই বুঝলে না। আমি বুঝতে চাই না, তুই প্লিজ এই সমস্ত কথা আর বলিস না। ইভা চুপ করে গেল। বারংবার ব্যর্থ হতে হতে আজ সে ক্লান্ত। প্রণয় আরও কিছু বলতে নেবে তার আগেই আদর এগিয়ে এসে বলল, কি না বলার কথা বলছো ভাই? প্রণয় কথা কাটানোর জন্য বলল, ও কিছু না। একে একে সবাই ঘরের ভেতরে প্রবেশ করলো। ইভার মুখ দেখে মনে হচ্ছে যে কোনো সময় কান্না করে দেবে। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্প্রভ এগিয়ে আসতেই ইভা মুখ ফিরিয়ে নিল। আড়ালে টলমলে চোখের পানিটা মুছে নিল। এরপর মুখে হাসির রেখা ফুটিয়ে
ঘরের ভেতরে চলে আসলো। বিছানার ওপর পা ঝুলিয়ে বসেছে আদর আর নিহান। ইভা বসেছে চেয়ারে। প্রণয় আর নিষ্প্রভ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, তোমার পক্ষ থেকে ব্যাচেলর পার্টি চাই। আদরের বলা পার্টির কথা বুঝতে পারল না প্রণয়। জিজ্ঞেস করলো, কেন? বারে সিঙ্গেল জীবনকে পিছু ফেলে প্যারাময় জীবনে পদার্পণ করছো। মাস্ত পার্টি তো বানতা হে। নিহানের কথার তালে তাল মিলিয়ে আদর আবার বলল, নিষ্প্রভ ভাইও আমাদের পক্ষে। চল ঘুরে আসি কোথাও। তুইও এই পাগলদের পাল্লায় পড়লি? কাব্য ভাই, ইটস নট ফেয়ার। যা, রেডি হ গিয়ে। লাভ ইউ ভাই। আদর আর নিহান নাচতে নাচতে চলল রেডি হতে। ইভা এখনো চুপ করে বসে আছে। নিষ্প্রভ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ইভু যাবে তো? চল। হুম। বিভাসিত অরুণ অনেক আগে অস্ত গেছে। মেদিনীর বুকে অন্ধিকা নেমেছে বহু সময় আগেই। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে চুল আঁচড়াচ্ছে নবনী। ঘন দীঘল কৃষ্ণগুচ্ছ কেশ সারা পিঠময়। মনমরা নবনী গভীর অভিনিবেশে ব্যস্ত। এত কিছুর মাঝে তার মন ভালো নেই। কিছু একটা শূন্যতা তার পিছু তাড়া করে বেড়াচ্ছে। বিকেলে প্রণয়ের বাবা, মামা আর খালু এসেছিলেন। বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত করে গেছে। এই সপ্তাহে সব আয়োজন হবে। সময় কম, তবু ওনারা মানিয়ে নেবেন বলে জানিয়েছেন। কাল থেকে কাজে লেগে পড়বে সবাই। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। নবনী আয়নার দিকে তাকালো। রূপার প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। সুর তুলে গান গাওয়ার প্রস্তুতি চলছে। নব নিচে তাকে খুব একটা আমলে নেয়নি, সেই বিষয়ে অজ্ঞ সে। রূপা এগিয়ে এলো নবনীর কাছে। পেছন থেকে কাঁধে থুতনি ভর করে বলল, কি রে নতুন বউ? আবার কি হয়েছে? এবার মনে হচ্ছে বাড়িতে বিয়ে লাগলো বলে। বড় আব্বুকে বলে তো বিয়েও ফাইনাল করে দিতে বলি তন্ময় ভাইয়ের সাথে। সামনে এলো রূপা। নবনীর কথায় অবাকের থেকেও অবাক হয়েছে। মেয়ে কি ভদ্র মেয়ে বনে জিজ্ঞাসা করলো, মানে? তুমি যে তলে তলে হেলিকপ্টার চালাচ্ছ সেটা আমি জানি না ভেবেছ? তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না রে নবু। এই যে তোরা বিগত 1 বছর ধরে তোরা একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তাহলে ধরা পড়ে গেলাম? সেটা তো অবশ্যই। তুই প্লিজ কাউকে জানাস না। মুখ বন্ধ করাতে হলে ঘুষ চাই। সেটা তুই তন্ময় ভাইয়ের থেকেই নিয়ে নিস। তাহলে আমি গিয়ে কথাটা বড় মাকে জানিয়ে আসি। নবনী চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে হাঁটা ধরল। রূপা তাড়াতাড়ি করে নবনীর হাত ধরে বলল, এই নবু, তুই কি পাগল হলি রে? হাতে হাড়ি ভাঙবি নাকি? অবশ্যই। থাম বোন, ক্ষমা কর, আর কখনো তোর সাথে লাগতে আসবো না। নবনীর কথা সত্যি সত্যি ভেবে নিয়েছে রূপা। ভয়ে চোখ মুখ অস্বাভাবিক হয়ে আছে আজ। নবনী ফিক করে হেসে দিল। বোকা বনে গেল রূপা। ফ্যালফ্যাল নেত্রে চেয়ে রইল নবনীর সুশ্রী রূপে। রাত প্রায় 11:30। মিসেস রূপন্তী রুমে ক্রমাগত পায়চারি করছেন। সেই কখন থেকে হৃদকে তিনি কল করে যাচ্ছেন, কিন্তু ছেলেটা ফোন তুলছে না। এবার খুবই দুশ্চিন্তা হচ্ছে ওনার। এতটা দায়িত্বজ্ঞানহীন তো হৃদ নয়। মিস্টার হানিফ মির্জা এখন বেঘরে ঘুমাচ্ছে। সন্ধ্যার পরেই হঠাৎ করে প্রেশার ফল করেছে ওনার। হালকা কিছু খাবার আর ওষুধ খেয়ে শুয়েছেন তিনি। মিসেস রূপন্তী ফোনটাকে বিছানার উপর রেখে শুয়ে পড়লেন। এমন সময় হৃদের ফোন থেকে মেসেজ আসলো, আমি পৌঁছে গেছি। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। কিছুটা হলে চিন্তামুক্ত হলেন মিসেস রূপন্তী। রেলিং ছাড়া বারান্দায় দাঁড়িয়ে আছে হৃদ। বাড়িতে মিথ্যে বলে এসেছে যে সে ঢাকার বাইরে যাচ্ছে। সেদিন বহু কষ্টে হৃদয়ে পাথর চাপা দিয়ে নবনীর কাবিন হতে দেখেছে, কিন্তু আর সে নিজের সাথে লড়াই করতে পারছে না। এত আলোকসজ্জা সহ্য হচ্ছে না তার। চোখের সামনে প্রিয় জিনিসটা অন্য কারো হয়ে যাবে, সেটা একটুও সহ্য করতে পারবে না হৃদ। এর চাইতে সব কিছু থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়। খুব সুখী হও তুমি, দুঃখ তোমার পিছু সারা জীবনের জন্য ছেড়ে দেবে। ভিড় বরাবরই নবনীর অপছন্দের তালিকায় প্রথম স্থান প্রাপ্ত। সকাল সকাল শপিং মলে এসেও সেই ভিড়ের পাল্লায় পড়তে হলো। বড়রা এখানে আগে এসেছে পৌঁছেছেন। বড় ছোট সবাই কম হলেও 12-13 জন তো হবেই।
সবারই কম বেশি কেনাকাটা করার আছে। প্রণয় তার সাথে করে নিয়ে এসেছে নবনীকে। বিয়ের শপিং আজ থেকে শুরু। হাতে সময় খুব একটা নেই। 3 দিনে সব আয়োজন শেষ করতে হবে। এরপর মেহেদি, হলুদ, বিয়ে, রিসেপশন। 1 সপ্তাহের মধ্যে সব কিছু। প্রণয় আগে জানিয়ে দিয়েছে সব কিছু নবনীর পছন্দ মতো কেনা হবে। ইভাকে নিষ্প্রভ জোর করে নিয়ে এসেছে। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ব্যতীত খুব একটা কথা বলে না। নিষ্প্রভ ইভার মন ভালো করার জন্য তার সাথে সাথেই রয়েছে। নিহান আর আদর পটানোর চেষ্টা করছে হিয়াকে, কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে না। হিয়া তাদের একটুও পাত্তা দিচ্ছে না। তন্ময়, রূপা সবার আড়ালে চুটিয়ে প্রেম করছে। নবনী এদের কাণ্ড কাহিনী দেখছে আর আনমনে হেসে যাচ্ছে। নবনীর আজই প্রথম আলাপ হলো প্রণয়ের কাজের মহলের সাথে। তার কাছে আদর আর নিহানকে খুবই চঞ্চল প্রকৃতির মনে হয়েছে। নিষ্প্রভকে গম্ভীর আর ইভাকে শান্ত। মেয়েটাকে একটু বেশি শান্ত মনে হলো তার। তবে নবনীর সাথে স্বল্প সময়ের মধ্যেই মিশে গেছে সবাই। আর রক্তিম গোধূলি বিকেল, আকাশ মুদেছে রঙের লীলায়। উজ্জ্বল লালচে হলুদ বর্ণ ধারণ করেছে নীলাভ অম্বর। সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে তুলোর ন্যায় সাদা সাদা আব। নবনীকে জলপাই রঙা শাড়ি পরিয়েছে রূপা। হালকা সাজিয়ে বসিয়ে রেখেছে ঘরে। ছাদে ছোট করে স্টেজ সাজিয়েছে। কিছুক্ষণ পরে নবনীর মেহেন্দি। সে তার ঘরে চুপটি করে বসে আছে। প্রণয়ের ফোন থেকে ভিডিও কল আসতেই অবাক হলো নবনী। 7-5 না ভেবেই রিসিভ করলো আর সঙ্গে সালাম জানালো। প্রথম তার সালাম গ্রহণ করলো, এরপর নিজ থেকেই বলল, নবনীতা, আমার আপনাকে কিছু বলার আছে। জি বলুন। আপনি সেদিন বলেছিলেন না আমাকে আপনার চেনা চেনা লাগে? আসলে আমাদের একবার দেখা হয়েছিল। আপনাকে আমি 5 বছর আগে থেকে চিনি। কিভাবে? প্রণয় কিছু বলতে নেবে তার আগেই রূপা নবনীকে ডাকতে এলো। এক্ষুনি মেহেন্দি শুরু হবে। প্রণয়ের না বলা কথাটা সেখানেই থেমে গেল। রূপা উকি দিল ফোন স্ক্রিনে। প্রণয়কে দেখে মেকি হেসে বলল, দুলাভ ব্রো, বাকি কথা বাসর ঘরে বলবেন। এখন তো আপনার বউকে নিয়ে যেতে হবে। প্রণয় মেকি হেসে বলল, আচ্ছা, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। কল কেটে গেল। প্রণয় আজ অনেক না বলা কথাই জানাতে চেয়েছিল নবনীকে। এগুলো না জানালে নয়। পরে জানতে পারলে যদি নবনী তাকে ভুল বোঝে, তাই আগে থাকতেই বলে দিতে চেয়েছিল সে। রূপা নবনীকে নিয়ে ছাদে এলো। তন্ময়, হিয়া, রূপা, নাবিল, সাভা সহ আরও কিছু বন্ধুমহল রয়েছে ছাদে। ছোট্ট স্টেজটা ফুল দিয়ে সাজানো হয়েছে। নবনীকে সেখানে নিয়ে গিয়ে বসালো রূপা। গান বাজনা চলছে। নাবিল, হিয়া, রূপা আর তন্ময় গানের সাথে মিলিয়ে নাচছে। সাফা একপাশে বসে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে নবনীকে। বিয়ে বাড়িতে মেহমানদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে সময়ও খুব দ্রুত অতিবাহিত হচ্ছে। সময়ের স্বল্পতার জন্য মেহেদি আর হলুদ একসঙ্গেই হচ্ছে। বিকেলে মেহেন্দি হয়েছে আর এখন হলুদ। কাঁচা হলুদ রঙা লেহেঙ্গার সঙ্গে কাঁচা ফুলের গহনায় সজ্জিত নবনীকে নতুন বউয়ের মতোই লাগছে। আজ আকাশে চাঁদের দেখা নেই। গাঢ় অন্ধকারে ঢেকে গেছে রজনী। একটু একটু করে মেদিনীকে গ্রাস করছে অন্ধকার। বাড়িতে মরিচবাতি লাগানো হয়েছে বিকেলে। সেই আলো ছটায় অন্ধকার পরিবেশটা কিছুটা আলোকিত। মাত্রই গোসল করে বের হয়েছে নবনী। ফ্যানের নিচে খোলা চুলে বসেছে। ঘুমে চোখ টইটুম্বুর। ভেজা চুলে ঘুমাতে গেলেও আরেক ঝামেলা। সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 10টা বাজার আগেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। রীতির নাম্বার থেকে ক্রমাগত কল আসছে। এতক্ষণ ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি নবনী। হঠাৎ করে আলো জ্বলায় দেখতে পেল। দ্রুত কল রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, কতবার কল করেছি, সেই খেয়াল আছে তোমার? হঠাৎ কল করছে যে? এমনিতে তো তুমি আমার উপর চরম বিরক্ত। এত সব কথা আমি বুঝি না, যে কারণে কল করেছিলাম। বলো কি বলবে। বাহ, এত তারা? ঘুম পেয়েছে। আচ্ছা, আর বিরক্ত করছি না, বললেই ফেলি। কাল তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে। কোনো চমকের আমার প্রয়োজন নেই। এই সারপ্রাইজ জিনিসটা আমার জীবন থেকে সবকিছু কেড়ে নেয়। তা বললে হবে না? বিশেষ দিনে বিশেষ চমক না থাকলে ঠিক জমে না। সকালের শীতল মন মাতানো সমীরণ এসে প্রবেশ করেছে সারা ঘরময়।
বাতাবরণ হয়ে উঠেছে মনোমুগ্ধকর। বিয়ে বাড়িতে সবাই সেই কাক ডাকা ভরে জেগেছিল। বাড়িতে এত এত আত্মীয় স্বজনরা এসেছেন, তাদের আতিথেয়তা করায় ব্যস্ত বাড়ির বউরা।